এক ভয়ানক ধোঁকার হাত থেকে মাত্র কদিন আগেই রক্ষা পেল বাংলাদেশ। বিশ্বাস করতে পারেন, জুলাই বিপ্লবের পর আমরা যখন ভাবছিলাম দেশ সংস্কার হচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে চলছিল ক্ষমতা দখলের এক ঘৃণ্য খেলা। জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। যাদের হাতে আমরা দেশের দায়িত্ব তুলে দিয়েছিলাম, তাদেরই তিনজন প্রভাবশালী উপদেষ্টা চেয়েছিলেন এদেশে আর কোনোদিন নির্বাচন না হোক। তারা চেয়েছিলেন দেশের চিরস্থায়ী মালিক হয়ে বসতে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কায়দায় তারা জিম্মি করে ফেলেছিলেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গভীর রাতে যখন ডক্টর ইউনূস ঘুমে থাকতেন, তখন তার অনুমতি ছাড়াই প্রশাসনকে ব্যবহার করে সংবাদপত্রে আগুন দেয়া হতো। ভাবা যায়, সংস্কারের দোহাই দিয়ে কিভাবে দিনের পর দিন নির্বাচন আটকে রেখে ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশা আঁকা হয়েছিল। কেন একজন নারী উপদেষ্টা বিদেশে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আর সরকারের ভেতর থেকে কারা মব জাস্টিস উস্কে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। আজ আমরা উন্মোচন করব অন্তর্বর্তী সরকারের সেই অন্ধকার ঘরের গোপন বৈঠকগুলো তথ্য। জানব আয়না ঘরের পর গড়ে ওঠা নতুন উপদেষ্টা সিন্ডিকেট সম্পর্কে। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক রাঘব বোয়ালদের মুখোশ খুলে যাবে। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সাধারণ মানুষের আবেগের কমতি ছিল না, কিন্তু ক্ষমতার স্বাদ বড়ই ভয়ানক। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু গোপন গোয়েন্দা রিপোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষকদের দেয়া তথ্য বলছে এই নির্বাচন যেন না হতে পারে। তার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের তিনজন বিশেষ উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে বারবার এই তিনটি নাম ঘুরে ফিরে এসেছে। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। অভিযোগ উঠেছে সরকারের ভেতরে এই তিন ব্যক্তি মিলে গড়ে তুলেছিলেন এক সুপার পাওয়ার বা সমান্তরাল প্রশাসন। ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকেও তারা এমনভাবে চাপে রাখতেন যে অনেক সময় তিনি অসহায় বোধ করতেন। শুরুতে ডক্টর ইউনূস চেয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিতে, কিন্তু এই তিন উপদেষ্টার চাপে তিনি সংস্কারের এক বিশাল তালিকা জাতির সামনে উপস্থাপন করতে বাধ্য হন। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এই সংস্কার প্রস্তাবগুলো আসলে দেশপ্রেম থেকে ছিল না, বরং এগুলো ছিল নির্বাচন পিছিয়ে ক্ষমতাকে বছরের পর বছর দীর্ঘস্থায়ী করার এক মোক্ষম বাহানা। ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে তারা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার ছক কষেছিলেন। এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল পরিকল্পিত মব সন্ত্রাস। লক্ষ্য করে দেখবেন, যখনই রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি তুলেছে, ঠিক তখনই এই সিন্ডিকেট দেশে কোনো না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যখন আগুন দেওয়া হচ্ছিল, তখন সারা দেশের মানুষ অবাক হয়ে দেখেছিল প্রশাসনের নীরবতা। প্রবীণ সাংবাদিক এবং বিশ্লেষকরা এখন দাবি করছেন এই হামলাগুলো ছিল সম্পূর্ণ পরিকল্পিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নির্দেশ ছিল ঘটনাস্থলে যেন তারা সময় মতো না পৌঁছায়। উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, একটি ভীতিকর পরিবেশ তৈরি করা, যাতে ডক্টর ইউনূস বিশ্ববাসীকে বলতে পারেন, দেখুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো নয়, তাই এখন নির্বাচন দেওয়া সম্ভব নয়। ভাবুন একবার, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য নিজের দেশের সংবাদপত্রের অফিসে আগুন দিতেও তারা দ্বিধা করেননি। এমনকি এই ঘটনা ঘটার সময় প্রধান উপদেষ্টাকে জানানোর প্রয়োজনও তারা মনে করেননি। তাকে জানানো হয়েছিল অনেক পরে, যখন সব শেষ। এবার আসি এই নাটকের আরেক কুশীলব আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথায়। পুরো প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল অত্যন্ত রহস্যময়। গোয়েন্দারা তাকে বর্ণনা করছেন একজন সুবিধাবাদী খেলোয়াড় হিসেবে। তিনি নির্বাচন হওয়া বা আটকানো কোনো পক্ষেই জোরালোভাবে ছিলেন না। একদিকে ডক্টর ইউনূসের স্নেহভাজন থাকার চেষ্টা, অন্যদিকে ওই শক্তিশালী তিন উপদেষ্টার সাথে গোপন আতাত। এই দুই নৌকায় পা দিয়ে তিনি সময় পার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের এই শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার পুরো মেয়াদেই অস্থির মেজাজে ছিলেন। যখনই সরকারের কোনো সংকট তৈরি হয়েছে, তিনি নিজেকে আড়াল করে দুপক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। এই পিচ্ছিল ভূমিকার কারণেই সরকারের ভেতরকার নিশ্চয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যা আসলে ওই ষড়যন্ত্রকারী তিন উপদেষ্টাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেয়। অথচ আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন।
জনগণ তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল, কিন্তু ক্ষমতার মোহ তাকেও অন্ধ করে দিয়েছিল। উপদেষ্টাদের এই সিন্ডিকেট শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ ছিল না, তারা বিদেশি কূটনীতিকদের কান ভারী করতে নিয়মিত লবিং চালিয়ে গেছেন। বিভিন্ন দূতাবাসে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে দ্রুত নির্বাচন দিলে একটি বিশেষ রাজনৈতিক শক্তি ক্ষমতায় চলে আসবে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হবে। তারা মোটা অঙ্কের অর্থ খরচ করে কিছু ফরমায়েশি জরিপ তৈরি করেছিলেন। ড্রয়িং রুমে বসে বানানো এসব জরিপ দেখিয়ে তারা বিদেশি শক্তিগুলোকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ নাকি এখনই নির্বাচন চায় না। এটি ছিল পুরোপুরি সত্যর অপলাপ এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক চরম বিশ্বাসঘাতকতা। ক্রমেই প্রশাসনকে নিজেদের মতো করে সাজাতে শুরু করেন এই তিন উপদেষ্টা। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছিল যারা ডক্টর ইউনূসের চেয়ে এই তিন উপদেষ্টার নির্দেশ মানতে বেশি আগ্রহী ছিলেন। তারা প্রশাসনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন যাতে ডক্টর ইউনূসকে হটিয়ে তারা নিজেরাই ক্ষমতার মসনদে সরাসরি বসে পড়তে পারেন। সবচেয়ে রোমহর্ষক ঘটনাটি ঘটে সৈয়দা রিজওয়ানা হাসানের পাকিস্তান সফরকে কেন্দ্র করে। গত বছরের নভেম্বরে তিনি পাকিস্তান সফরে যান। সফর সঙ্গী হিসেবে ছিলেন তার স্বামী সহ আরও 3 জন নিকট আত্মীয়, কিন্তু নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে পাকিস্তানে অবস্থানকালে তিনি পুরো একদিনের জন্য নিখোঁজ ছিলেন। 8 থেকে 9 নভেম্বর এই সময়টুকু তিনি কোথায় ছিলেন, কার সাথে বৈঠক করেছিলেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এমনকি পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ মিশনও তার অবস্থান সম্পর্কে অন্ধকারে ছিল। একজন প্রভাবশালী উপদেষ্টা বিদেশের মাটিতে কার সাথে গোপন বৈঠক করতে, নিরাপত্তা বলয় এড়িয়ে একাকী সময় কাটিয়েছিলেন। তার স্বামী ও সন্তানের বিতর্কিত ব্যবসায়িক লেনদেন এবং তাদের পারিবারিক রাজনৈতিক ইতিহাস এখন জনসম্মুখে আসছে, যা বর্তমান সরকারের নিরপেক্ষতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকারীরা শুধু রাজপথে মব তৈরি করেনি, তারা সোশ্যাল মিডিয়াতেও এক বিশাল আইটি সেল পরিচালনা করছিল। ওই সেলের কাজ ছিল নির্বাচনের দাবি তোলা, ব্যক্তিদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা এবং ডক্টর ইউনূসের নামে ভুল তথ্য ছড়িয়ে তাকে বিভ্রান্ত করা। তারা এমন একটি কৃত্রিম পরিবেশ তৈরি করেছিল যাতে মনে হয় পুরো দেশই নির্বাচন বিরোধী, অথচ বাস্তব জনমত ছিল সম্পূর্ণ উল্টো। রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করে এই প্রোপাগান্ডা চালানো হয়েছিল কিনা সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। তবে স্বস্তির বিষয় হলো তাদের এই নীল নকশা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এক্ষেত্রে ভারত এবং আন্তর্জাতিক মহলের চাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শক্তিশালী আঞ্চলিক শক্তির প্রতিনিধি হিসেবে নয়াদিল্লি এবং আন্তর্জাতিক মহলের চাপ যখন বাড়তে শুরু করলো, তখন ডক্টর ইউনূস বুঝতে পারলেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিশেষ করে লন্ডন বৈঠকগুলো ছিল এই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান অস্ত্র। ডক্টর ইউনূস বুঝতে পারলেন যদি তিনি নির্বাচনমুখী না হন তবে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ইমেজ ও অর্জন সবই ধূলিসাৎ হয়ে যাবে। তিনি বুঝতে পারলেন তাকে ভুল বোঝানো হয়েছে। ফলে তিনি নিজের অস্তিত্ব রক্ষার্থেই নির্বাচনমুখী হতে বাধ্য হন। ওই তিন উপদেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন নির্বাচন আটকাতে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার কাছে তাদের ষড়যন্ত্রের দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন শেষে ডক্টর ইউনূস দিনটিকে নতুন বাংলাদেশের মহা আনন্দের দিন ও মুক্তির দিন বলে মন্তব্য করেন। এমনকি তিনি ওই দিনকে ঈদের মতো উৎসবের দিন হিসেবেও উল্লেখ করেন। ঘরের শত্রুদেরও ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাওয়ার পর আমরা এখন বুঝতে পারি নির্বাচন দিতে পেরে কেন সেদিন এতটা উল্লসিত ছিলেন ডক্টর ইউনূস। তিনি হয়তো হাঁপ ছেড়ে বেঁচেছিলেন এই সিন্ডিকেটের কবল থেকে। ক্ষমতার লিপ্সা মানুষকে কতটা অন্ধ করে দেয় তার এক জ্বলন্ত উদাহরণ এই ঘটনা। যারা জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় থাকতে চায় তারা শেষ পর্যন্ত মব সন্ত্রাস আর ষড়যন্ত্রের পথই বেছে নেয়। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই প্রধান উপদেষ্টার কার্যালয় ঘিরে ঘেরাও আন্দোলনের মতো বিষয়গুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল এই সিন্ডিকেটের শক্তির মহড়া। আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট, জনগণের সজাগ দৃষ্টি না থাকলে যে কোনো মুহূর্তে বিপ্লব হাইজ্যাক হতে পারে। ষড়যন্ত্রকারীরা এখনও তলে তলে সক্রিয় কিনা তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলার ভাগ্য কি এভাবেই মুষ্টিমেয় কয়েকজন ক্ষমতালোভী মানুষের হাতে জিম্মি থাকবে? আপনাদের কি মনে হয়? এই তিন উপদেষ্টার কর্মকাণ্ডের জন্য কি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা উচিত নয়, নাকি তারা যে কোনো বিচার বা জবাবদিহিতার বাইরেই থাকবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। রাজনীতির এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল
গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ধন্যবাদ।